হ্যালো ভিউয়ার্স, দিস ইজ জয়ন্ত পাল অ্যান্ড আপনারা দেখছেন গ্রাফিক মেন্টর। সো গ্রাফিক মেন্টর আরেকটা নতুন এপিসোড আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং চ্যানেলের সঙ্গেই আছেন। সো হয়তো আমি অনেক দিন ভিডিও দিতে পারি নাই, বাট রিসেন্টলি আবার দেওয়া শুরু করছি এবং গত ভিডিওতে আমি যেমনটা বলছি যে আমি হচ্ছে ইলাস্ট্রেটরের যে পার্টটা আছে, ফটোশপের পরে ইলাস্ট্রেটরের যে পার্টটা ধারাবাহিকভাবে আসে, সো সেম টপিকে আমি ইলাস্ট্রেটরটাও কভার করার ট্রাই করব। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও এবং আজকের টপিকটা। তার আগে আমরা জেনে নিব আজকের টপিকটা হচ্ছে আমরা কিভাবে ফটোশপের মতো ঠিক গত ক্লাসে যেমনটা দেখেছি, ইলাস্ট্রেটরও আমরা কিভাবে ফাইল সেভ বা এক্সপোর্ট বা এই টাইপের যে সেভ সিস্টেমগুলো আছে কোনটা সব থেকে বেস্ট হবে আপনার জন্য এবং কোন ধরনের কাজ কোনটাই করা লাগবে। সো সেই বিষয়গুলোই আজকে আমরা দেখব। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। লেটস গেট স্টার্ট। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ইলাস্ট্রেটরটা ওপেন করব। ইলাস্ট্রেটরটায় আমি হচ্ছে আমার একটা চ্যানেলের যে সেটা ওপেন করে রাখছি। সো এইটাকে হচ্ছে আমি এখন সেভ করা দেখাবো, ঠিক আছে। সো এটা কিন্তু একটা ইলাস্ট্রেটর ফাইল, আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে অনেকগুলো লেয়ার আকারে আছে এবং আমি যদি একটা একটা করে অফ করি, দেখেন এক একটা করে কিন্তু অফ হয়ে যাচ্ছে। সো এইটাকে আমরা কিভাবে এবার সেভ করতে পারি প্রপার ওয়েতে। সো ফার্স্ট অফ অল ইলাস্ট্রেটর ফাইলে সেভ করা শিখতে হবে। সো ইলাস্ট্রেটর ফাইলে কীভাবে সেভ করা শিখবেন, দেন দেখেন সেভ, সো কন্ট্রোল এস দিলে হচ্ছে এটা চলে আসবে। সো আমি কিবোর্ড থেকে হচ্ছে কন্ট্রোল এসটা দিলাম। ওকে, তো এইবার দেখাচ্ছি আপনি কোথায় সেভ করতে চান লোকেশানটা। সো লোকেশান আমি হচ্ছে ডেস্কটপ দিয়ে দিলাম আপাতত। সো এইখানে লিখলাম হচ্ছে ইলাস্ট্রেটর এআই ক্লাস। ওকে, সো আমি এআই ক্লাস দিয়ে এইখানে জাস্ট সেভে ক্লিক করে দিলাম। দেন দেখেন আমার সামনে একটা পপ আপ আসছে। সো এই পপ আপটা একটু লক্ষ্য করেন, ইলাস্ট্রেটর অপশন লেখা আছে। সো এইখানে হচ্ছে ভার্সন। সো আপনি কোন ভার্সনে ইলাস্ট্রেটর ফাইলটা সেভ করতে চান। যদি আপনি এইখানে একটা জিনিস খেয়াল রাখবেন, এইখানে যে ফাইলটা আপনি সেভ করতে চাচ্ছেন তার নিচের কোনো ফাইলে কিন্তু এটা ওপেন হবে না। তার মানে হচ্ছে আমি যদি এইখান থেকে CS6 দেই, তাইলে কিন্তু আমাদের CS6-এর নিচে যেগুলো আছে ইলাস্ট্রেটর CS5 বা এই টাইপের কোনো ফাইলে কিন্তু এগুলো ওপেন হবে না। সো আমি সাজেস্ট করব সবসময় হচ্ছে আপনার যে এইখানে যেটা ডিফল্ট আকারে থাকবে, ঠিক আছে। আপনি যদি 21 ইউজ করেন বা 22 ইউজ করেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার 22 ইউজ করলে 21 থাকবে, আর হচ্ছে 21 ইউজ করলে 20 থাকবে, ঠিক আছে। ওকে, তো এইখানে আমরা 21টা রাখতেছি। দেন হচ্ছে আমরা ফন্ট দেখতেছি। ফন্টে দেখেন এইখানে যেখানে যা আছে সব কিছু ডিফল্ট রাখবো, কোথাও কিছু আর আমরা সিলেক্ট করব না, ঠিক আছে। সো যেটা এখানে আছে ডিফল্ট রাখবো। দেন হচ্ছে ওকেতে ক্লিক করব। ওকে, তো আমাদের ফাইলটা কিন্তু এআই ফাইলটা সেভ হয়ে গেছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন, এই যে আমার এআই ফাইলটা, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমার সেই এআই ফাইলটা। সো আমি হচ্ছে চাচ্ছি এইটাকে একটা জেপ্যাগ বা হচ্ছে পিএনজি বা জেপিজি যেটাই হোক না কেন ফটো ফরম্যাটে সেভ করব। সো ফটো ফরম্যাটগুলো কী কী? ফটো ফরম্যাট হচ্ছে আমি ফটো ফরম্যাট বলতে বোঝাতে চাচ্ছি হচ্ছে পিএনজি, জেপিজি, এরপরে জিআইএফ। সো এই টাইপের যেগুলো হচ্ছে ক্লিক করে ফটো ভিউয়ার দিয়ে দেখা যায়, উইন্ডোজের ডিফল্ট ফটো ভিউয়ার আছে কোনো সফটওয়্যার ছাড়া, ওইটা দিয়ে দেখা যায়। সো দেখেন আমরা এই কাজটা করার জন্য কয়েকভাবে করতে পারি, ঠিক ফটোশপে যেমনটা দেখেছিলাম। সো ফাইলে যাব, ফাইল থেকে হচ্ছে সেভ অ্যাজ থেকে এইখানে গিয়ে আমরা হচ্ছে সিলেক্ট করে দিতে পারি। দেখেন পিডিএফ। সো এইটা হচ্ছে আমরা পিডিএফে দেখতে পারবো, মানে হচ্ছে আমাদের যে ওয়েব ব্রাউজার আছে ডিফল্ট ওইটা ইউজ করতে পারবো, আবার পিডিএফ রিডার ডাউনলোড করে সেইটাই দেখতে পারবো, এআইতে দেখতে পারবো। সো এইখান থেকে সাধারণত সেভ করা হচ্ছে এসভিজি, এআই, এরপরে হচ্ছে পিডিএফ এবং হচ্ছে ইপিএস ফাইলে ফরম্যাটে। সো এইগুলোই সাধারণত আমাদের কাজের ক্ষেত্রে লাগে, ঠিক আছে। ইউজুয়ালি এইগুলোই লাগে। তো এই ফরম্যাটে আমরা না যাই, আমরা এআই ফাইলটা সেভ করে দেখছি, ঠিক একইভাবে এগুলো সেভ করতে হবে। দেন আমরা একটু ফটো ফরম্যাটটা সেভ করে দেখি। দেন ফটো ফরম্যাটটা সেভ করব কিভাবে? ফাইলে যাব, ফাইল থেকে হচ্ছে এক্সপোর্ট থেকে সেভ ফর স্ক্রিন, এক্সপোর্ট ফর স্ক্রিন অথবা এক্সপোর্ট অ্যাজ অথবা এক্সপোর্ট ফর ওয়েব,
যে কোনোটা আমরা ইউজ করতে পারি। সো আমি সাজেস্ট করবো আপনারা সেভ ফর ওয়েব ইউজ করবেন, ঠিক আছে, কারণ সেভ ফর ওয়েবটা হচ্ছে সব থেকে বেস্ট আমার মতে এক্সপোর্ট সিস্টেম বা সেভ করার সিস্টেম। সো এখানে দেখেন চলে আসলো। দেন আমরা হচ্ছে ঠিক একইভাবে উপরের নেমের এইখানে কিছু দিব না, দেন হচ্ছে আমরা এইখান থেকে সিলেক্ট করব। জিআইএফ আছে, জেপিজি আছে, এরপরে হচ্ছে পিএনজি 8 আছে, সো পিএনজি 24 আছে। এইবার দেখেন পিএনজি 24 আর পিএনজি 28 ভেতর আমরা একটু পার্থক্যটা দেখব আজকে। সো আমি জিআইএফটা ইগনোর করতেছি, আমরা হচ্ছে জেপিজি যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটা একটু দেখি। সো জেপিজি ফরম্যাটে আমি ক্লিক করলাম, দেন আমার সামনে এইখানে আরও কিছু অপশন আসলো। আমরা কিন্তু গত যে ফটোশপের যে টিউটোরিয়ালটা দেখছি সেটাই কিন্তু আমাদের এই যে ফরম্যাট বা এই যে অপশনগুলো এইগুলো কিন্তু এতগুলো আসে নাই। সো দেখেন এইখানে অনেকগুলো অপশন আছে, একটু আলাদা, এই কারণে হচ্ছে আলাদা করে ভিডিওটা করা। সো আশা করি এই ভিডিওটা দেখার পর আর কোনো কনফিউশন থাকবে না আপনাদের। সো একটু খেয়াল করেন, এখানে একটা অপশন আছে ম্যাক্সিমাম। সো এখানে আপনাদের ম্যাক্সিমাম থাকবে না, স্বাভাবিকভাবে হাই থাকবে। সো এখান থেকে আপনারা ম্যাক্সিমাম করে নেবেন, তাহলে হচ্ছে কোয়ালিটিটা খুব সুন্দর আসবে। সো ম্যাক্সিমাম করলে কিন্তু স্টেপ হইতে একটু টাইম নেবে, এইটা আপনার পিসির কনফিগারের উপর ডিপেন্ড করবে। সো আমরা এখানে হচ্ছে প্রোগ্রেসিভটা দিয়ে দিব, কোয়ালিটি 100% রাখবো অল টাইম। এরপরে হচ্ছে ব্লার 0, দেন হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা হোয়াইট বা নান যেটাই বলেন দিতে পারেন, যে কোনোটা। সো ডিফল্ট যেটা থাকবে হোয়াইট এটাই রাখবেন। দেন হচ্ছে আইসিসি প্রোফাইল দরকার নেই। এরপরে হচ্ছে দেখেন এখানে আরেকটা অপশন আছে ইমেজ সাইজ। সো সেম অ্যাজ ফটোশপ, দেখেন এইখানে হোয়াইট আছে এবং হাইট আছে। সো এটা হচ্ছে ছবির হাইট হোয়াইট, এবং এইখানে আমরা ঠিক ফটোশপের মতো পার্সেন্টেজটা বাড়াতে পারি। মনে করেন 200 বা 300 আমি বাড়াই দিলাম, ঠিক আছে। সো এটা ডিপেন্ড করবে আপনার কাজটা কতটুকু হাই কোয়ালিটি, ঠিক আছে। সো আপনার যদি এইটা ভেক্টর ফাইল না হয় রাস্টার ফাইল হয় তাহলে কিন্তু খুব বেশি এটাকে মানটা বাড়াতে পারবেন না। সো সেই ক্ষেত্রে ইলাস্ট্রেটরে দেখতে প্রবলেম হবে, বা যখন সেভ করবেন তখন ছবির কোয়ালিটি খুব খারাপ হয়ে যাবে। সো আমি এইটাকে এবার দেখেন, আমি যখনই হচ্ছে এইটাকে করলাম 300 ইনপুট করলাম, তখনই আমার পিকচারটা বড় হয়ে গেল। কারণ কি? কারণ হচ্ছে এটা রেজুলেশনটা বেড়ে গেছে। সো রেজুলেশনটা দেখেন আমাদের বেড়ে যাক, বাট রেশিওটা ঠিক আছে, কিন্তু আমাদের 16:9 রেশিও আছে। সো এইভাবে আমরা সেভ করব। দেন হচ্ছে আর্ট অপটিমাইজ, এইখানে আমরা আর্ট অপটিমাইজও রাখতে পারি, আবার নানও রাখতে পারি। সো আর্ট অপটিমাইজ আমরা ডিফল্টটা রাখি। দেন ক্লিপ টু আর্টবোর্ড, ওকে, চাইলে রাখতে পারেন, চাইলে নাও রাখতে পারেন, এটা সম্পূর্ণ আপনার মতামত। দেন হচ্ছে আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করে দেন ডেস্কটপ, এআই ক্লাস, ওকে, ফাইল নেম আগে দেওয়া ছিল, ওকে। দেন দেখেন এই যে আমাদের ফোল্ডারটা চলে আসছে, দেখেন। তো এইটা হচ্ছে আমাদের জেপিজি ফাইল ফরম্যাট, দেখেন একটু, এই যে এইটা দেখেন, এইখানটায় দেখতে পাচ্ছেন জেপিজি, ঠিক আছে। সো এইবার আসি আমরা পিএনজি 8 আর পিএনজি 24 এর ভিতর কী পার্থক্য। সো আমরা যদি একটু আবার সেভ এজ এক্সপোর্টে যাই, এটা শর্টকাট হচ্ছে Ctrl+Shift+Alt+S। দেন এইখান থেকে আমরা পিএনজি 24 সিলেক্ট করলাম, দেন হচ্ছে ঠিক আছে যা আছে রাখতেছি, আমরা কিছু করতেছি না। এইখান থেকে জাস্ট ইন্টারলেক্টেড দিয়ে দেবো, আর হচ্ছে এইখানে ঠিক আছে, ওকে, যা আছে থাক, আমরা আর চেঞ্জ না করি, ওকে। তো এইখানে আমি 100 রাখতেছি, কারণ ডিফল্ট থাকুক, আমাদের বুঝতে সুবিধা হবে যে আসলে আমাদের ফাইলটায় কি পরিবর্তন আসছে। সো সেভে ক্লিক করলাম, দেন হচ্ছে ডেস্কটপে থেকে হচ্ছে এআই পিএনজি 4, এইখানে আমি আরেকটু অ্যাড করে দিব, সেটা হচ্ছে কি, এইখানে দিব 8 পিএনজি 8, ওকে। দেন হচ্ছে সেভ। এইবার আবার আমরা পিএনজি 24-এ সেভ করব। সো এইখান থেকে আমি পিএনজি 24টা সিলেক্ট করলাম, দেন দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন উঠে গেছে। কারণ কি, আমাদের পিএনজি 8টা হচ্ছে আমাদের RGB যে কালারটা রেড গ্রিন ব্লু, এইটা টোটাল 3টা কালার মিলে 8টা ভ্যারিয়েন্ট সৃষ্টি করবে। আমাদের পিএনজি 24 যেটা আমাদের আর রেড গ্রিন ব্লু RGB যেটা,
এইটার প্রত্যেকটায় 8টা করে ভ্যারিয়েন্ট, অর্থাৎ রেডে 8টা, এরপরে হচ্ছে আপনার গ্রিনে 8টা এবং ব্লুতে 8টা ভ্যারিয়েন্ট করে সৃষ্টি করবে, তার মানে টোটাল কালার হবে 24টা। সো এইভাবে হচ্ছে কাজটা করে, এই কারণে হচ্ছে এত অপশান দেয় নাই তারা, কারণ এইটার ডিটেলস এবং শার্পনেস খুবই সুন্দর হয়। দেন আমরা হচ্ছে এই ছবিটা যদি আমাদের একটু RGB মুডে, মানে রেড গ্রিন ব্লু সবগুলো কালার মিক্স থাকতো, তাহলে আরও খুব সুন্দর আসতো, বোঝা যেত, ঠিক আছে। সো আমরা এইটা রাখতেছি। দেন ইন্টেলেকচুয়াল ট্রান্সপারেন্সি, ওকে। ট্রান্সপারেন্সি আগের দিন যেটা বলছি, আপনার যদি ব্যাকগ্রাউন্ড রাখতে না চান সেই ক্ষেত্রে ট্রান্সপারেন্সি দিবেন, বাট শর্ত হচ্ছে আপনাদের ব্যাকগ্রাউন্ডের যে লেয়ারটা সেটা ভিজিবিলিটি অফ করে রাখতে হবে, অথবা ব্যাকগ্রাউন্ডে কোনো লেয়ার নেওয়া যাবে না। সো এটা হচ্ছে শর্ত, তাইলে হচ্ছে আমরা ট্রান্সপারেন্সি পাবো, না হলে কিন্তু পাবো না টিকমার্ক দেওয়া থাকলেও। সো আমি এখান থেকে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করে এইখানে আমি জাস্ট শেষে অ্যাড করে দিলাম PNG 24, ওকে। দেন সেভ। এইবার আমরা একটু ফাইল দুটোকে পাশাপাশি ওপেন করব। এটা হচ্ছে আমার PNG 8-এর, সরি এটাকে আমরা একটু পরে নেই, আর এটা হচ্ছে PNG 24। সো 24টাকে ডান সাইডে এবং 20 এটাকে বাম সাইডে রাখলাম। সো আমি দুইটাকে একটু জুম করতেছি, একটু খেয়াল করেন। আমি এইখানে জাস্ট জিটাকে হচ্ছে আমি আমার যে জায়গাটা আছে, সাইজটা আছে ফটো ভিউয়ারের, সেই সাইজটার মধ্যে রাখবো দুটো জিকে। তারপরে আপনারা কম্পেয়ার করবেন যে আসলে বিষয়টা কি। দেখেন এই যে আমি রাখলাম, এইবার দুটোর ভেতরে একটু কম্পেয়ার করেন। দেখেন এইটার যে সাইডের শার্পনার, এইটার সাইডের শার্পনার, সো এই দুটা কিন্তু খুবই সুন্দর। দেখেন এইটায় আমাদের যে রেজুলেশন কিন্তু সেম ছিল, আমি কিছু চেঞ্জ করি নাই, 100%ই দেওয়া ছিল। সো দেখেন এইটার কিন্তু অনেকটা হচ্ছে কি বলবো যে মানে পিক্সেলটেড হয়ে গেছে এই টাইপের অবস্থা। পিক্সেলটেড হচ্ছে এমন একটা বিষয় যেটা হচ্ছে আমরা বাংলা ভাষায় ছবিকে ফেটে যাওয়া বলি। সো পিক্সেলটেড হয়ে গেছে, এবং এইটা কিন্তু কম পিক্সেলটেড হয়েছে এইটার তুলনায়, খেয়াল করলে দেখতে পাচ্ছেন। সো এইটাই হচ্ছে আমাদের 24 আর হচ্ছে 8-এর ভেতর পার্থক্য। সো আমি সাজেস্ট করব যখনই হচ্ছে আপনারা PNG ফরম্যাটে ছবি সেভ করবেন, তখন হচ্ছে PNG 24টাই সিলেক্ট করবেন, ঠিক আছে। সো তাইলে হচ্ছে আপনারা কোয়ালিটিটা খুব সুন্দর পাবেন। সো এইবার আসি আপনার জন্য কোনটা বেস্ট হবে। সো এখন যদি আপনি মনে করেন যে কোনো প্রিন্ট মিডিয়ার টি-শার্ট, ক্যাপ, বিজনেস কার্ড, ফ্লায়ার এই টাইপের জায়গাগুলোতে ইউজ করবেন, তাইলে হচ্ছে আপনার জন্য PNG 24টা বেস্ট হবে। কেননা আমাদের সাধারণত টি-শার্ট, ক্যাপ, বিজনেস কার্ড, ব্রোশিওর এই যে ডকুমেন্টগুলো বা এই যে প্রোডাক্টগুলো, এইগুলোতে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড স্বাভাবিকভাবে থাকে না লোগোর। সো লোগো না, জাস্ট অনেক কিছুরই কিন্তু থাকে না। সো মনে করেন আপনি একটা ডিজিটাল আর্ট করছেন, সো সেইটাকে হচ্ছে আপনি আপনার টি-শার্টে একটা প্রিন্ট করবেন, ঠিক আছে। সো প্রিন্ট করার জন্য আপনাকে কী করতে হবে, অবশ্যই এটা PNG ফরম্যাটে নিয়ে আসতে হবে, না হইলে কী হবে, আপনার যে ব্যাকগ্রাউন্ড থাকবে সেই ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। এবং কিভাবে আসবে, ব্যাকগ্রাউন্ডটা আসবে মানে খুব একটা বিচ্ছিরি অবস্থায়। আপনার টি-শার্ট মনে করেন যে হোয়াইট, এবং আপনার ব্যাকগ্রাউন্ডটা যখন প্রিন্ট করছেন তখন CMYK হয়ে একটু ধূসর টাইপের চলে আসছে, ফ্যাকাশে হয়ে গেছে কালারটা। সো তখন কিন্তু দেখতে অতটা সুন্দর লাগবে না। সো আপনার জন্য তখন PNGটা বেস্ট হবে। এবং কখন হচ্ছে আপনি তাহলে JPGটা ইউজ করবেন। JPG ইউজ করবেন হচ্ছে যখন আপনার ব্যাকগ্রাউন্ড লাগবে। সো দ্যাট মিনস হচ্ছে সাইজ কম কিন্তু ব্যাকগ্রাউন্ড সহ, এই ক্ষেত্রে হচ্ছে JPG ইউজ করবেন। যেমন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ওয়েবসাইটে বা হচ্ছে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে আমরা JPG আকারে সেভ করি। কেন করি? কারণ JPG আকারে সেভ করলে ওইটা আপলোড করতে সুবিধা হয়, ওইটার সাইজটা কম থাকে, ফাইল সাইজ। সো এই কারণে হচ্ছে আপনার জন্য তখন JPGটা বেস্ট হবে। আশা করি আমি বুঝাইতে পারছি যে আপনারা কোন ক্ষেত্রে ইউজ করবেন। এটা ভ্যারিয়েশনটা চেঞ্জ হয়, ঠিক আছে, মানে কাজের উপর ডিপেন্ড করে ভ্যারিয়েশনটা চেঞ্জ হয় যে আপনি কোন ফাইল ফরম্যাটটা ইউজ করবেন। সো এমনও দেখা যায় যে কখনো কখনো আপনার টি-শার্টের যে জন্য একটা ডিজাইন করছেন সেটার ব্যাকগ্রাউন্ডটা লাগবে। মনে করেন একটা ঘোড়া বা অন্য কিছু আপনি এডিট করছেন ফটোশপ বা ইলাস্ট্রেটর দিয়ে, ডিজিটাল আর্ট করছেন। সো সেইটা হচ্ছে কি
পিছনে কিছু ঘাস বা একটা গাছ দিয়ে দিলেন, সো সেইটার আপনার ব্যাকগ্রাউন্ডটা তখন লাগবে। সো তখন কিন্তু আপনার জেপিজিতে যাওয়াই লাগবে, অথবা পিএনজিতে ব্যাকগ্রাউন্ড সহ ইউজ করা লাগবে। সো এইটা ফিক্সড না যে আপনি সবসময় একই ফরম্যাটে সেভ করবেন একই ফাইলের জন্য। এটা ফাইল অনুযায়ী এবং কাজের ধরন অনুযায়ী ভ্যারিয়েন্টটা চেঞ্জ হবে। সো আশা করি আমি বোঝাইতে পারছি আজকের ভিডিওটার মধ্য দিয়ে যে কিভাবে আপনারা সেভ করার মেইন প্রসেস এবং সবথেকে বেস্ট ওয়ে কোনটা, আপনার জন্য বেস্ট হবে কোনটা, এবং হচ্ছে আপনি কোনটা কখন ইউজ করবেন। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এবং আমি নেক্সট ভিডিওটার টপিকটা বলে রাখি, আমরা অনেকেই হচ্ছে মার্কেট প্লেসে কাজ করি, বাট আমাদের অফলাইন এসইও যেটা আছে সেটা আমরা করি না। সো সেইটাই আমরা এই টপিকটা দেখব, এবং ফটোশপ ইলাস্ট্রেটর দুটোই, সো দুটোই পার্ট ভিডিও আসবে। সো আই থিঙ্ক এই ভিডিওটা থেকে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন, এবং যদি সত্যি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন, এবং যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান চলে যায় আপনার কাছে সবার আগে। এবং যদি আপনি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। সো আশা করি চ্যানেলের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।